আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা জমজমার একটা এপিসোড শুনবে। 4টে ঘটনা দিয়ে আমাদের আজকের এপিসোড সাজানো। আশা করছি তোমাদের প্রত্যেকের দারুণ লাগবে। তোমরা হেডফোন লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। লাইক কমেন্ট শেয়ার যে করে দিয়েছো সেটা আমি জানি, কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না, তো করো, তাড়াতাড়ি করে দাও। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। নমস্কার অমিতদা। আজকে আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করব, যেটা ভাবছিলাম অনেক দিন ধরেই, কিন্তু করে উঠতে পারিনি। আমি এখানে শুধু আমার পরিচয়টা এটুকুই বলি যে আমার নাম শামিদ হাসান, বাড়ি ময়মনসিংহে। কাজের জন্য কয়েক বছর সৌদি আরবে থাকি। এই ঘটনাটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যেটা আমি আজও কাউকে ঠিকভাবে বোঝাতে পারি না। কারণ বাইরে থেকে শুনলে সবটাই খুব স্বাভাবিক মনে হবে, কিন্তু যেটা ভেতরে ভেতরে হয়েছিল সেটা আজও আমাকে অস্বস্তিতে ফেলে। কয়েক বছর আগে দেশে ছুটিতে এসেছিলাম। তখন একদিন আমার এক পুরনো বন্ধু রঞ্জনের সাথে ওর গ্রামে যাওয়ার কথা হয়। গ্রামটার নাম নিঝুমপুর। শহর থেকে খুব বেশি দূরে নয়। দিনের বেলায় একেবারেই সাধারণ একটা গ্রাম, কিন্তু বিকেলের পর থেকেই জায়গাটার পরিবেশ বদলাতে শুরু করে। আমরা ইচ্ছে করেই বিকেলের দিকেই বেরিয়েছিলাম যাতে সন্ধ্যার আগেই পৌঁছে যাই, কিন্তু রাস্তায় একটা কাজে আটকে পড়ায় ফিরতে ফিরতে অন্ধকার নামতে শুরু করে। গ্রামে ঢোকার মুখে পৌঁছতেই আমার প্রথম যেটা অদ্ভুত লেগেছিল সেটা হলো চারপাশের নিস্তব্ধতা। কোনো দোকানের শব্দ নেই, কোনো মানুষের কথা নেই, এমনকি কুকুরের ডাকও না। শুধু রঞ্জনের পুরনো জিপটার শব্দ। রাস্তার ধারে একটা বড় বুড়ো বট গাছ, যেটার নিচ দিয়ে যেতে গিয়ে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠেছিল। ঠিক তখনও আমি জানতাম না কেন এমন লাগছে। রঞ্জন সামনে গাড়ি চালাচ্ছিল। ও খুব একটা কথা বলছিল না। গ্রামে ঢোকার আগে একটা ছোট্ট ব্রিজ পড়ে। সবাই সেটাকে নিঝুমপুরের ব্রিজ বলে। ব্রিজটা খুব নতুনও না, খুব পুরনোও না, কিন্তু ওখানে পৌঁছানোর পর থেকেই আমার অস্বস্তিটা বাড়তে থাকে। আমরা ব্রিজের মাঝামাঝি উঠতেই হঠাৎ জিপটা একবার ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। প্রথমে আমরা দুজনেই স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম গাড়ির সমস্যা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। ভেজা কাদা আর পচা মাটির গন্ধ। এমন গন্ধ যেটা আমি আগে কখনো গাড়ির ভেতরে পাইনি। আমার প্রথমে মনে হয়েছিল হয়তো কোথাও কাদা লেগে আছে, কিন্তু আমি পা নামানোর আগেই বুঝলাম গন্ধটা বাইরের না, গাড়ির ভেতর থেকেই আসছে। ঠিক তখনই পেছনের সিটের দিক থেকে খুব হালকা কিন্তু স্পষ্ট একটা অনুভূতি হলো, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। খুব জোরে না, আবার খুব আস্তেও না, শুধু বোঝা যায় সেখানে কেউ আছে। আমি কিছু বলার আগে লক্ষ্য করলাম রঞ্জনের হাত স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে গেছে। ও চুপচাপ সামনে তাকিয়ে আছে। আমি ওকে ডাকতেই ও খুব নিচু গলায় বলল, চুপ কর। এই কথাটাই আমাকে আরো ভয় পাইয়ে দেয়, কারণ রঞ্জন এমন মানুষ না যে অকারণে ভয় পাবে। কয়েক সেকেন্ডের মধ্যেই পেছনের কাঁচটা ঘোলাটে হয়ে উঠল। বাইরে কোনো কুয়াশা ছিল না, কিন্তু কাছের ভেতরের দিকটা যেন ঘেমে গেল। আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গিয়েছিল। রঞ্জন বারবার চাবি ঘোরাচ্ছিল, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। সে সময়টাতে আমার মনে হচ্ছিল গাড়ির ভেতরে আমরা দুজন ছাড়া আর একজন আছে, যে নড়াচড়া করছে না, শুধু উপস্থিতিটা জানান দিচ্ছে। হঠাৎ ইঞ্জিনটা স্টার্ট নিল, আর রঞ্জন এক মুহূর্ত দেরি না করে গাড়ি ছুটিয়ে দিল। আমরা কেউ পেছনে তাকাইনি, শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব এই জায়গাটা পার করে যেতে। কয়েক মিনিটের মধ্যেই
আমরা রঞ্জনের বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটা পুরনো ধাঁচের, বড় কাঠের দরজা। দরজা খুলে দিল রঞ্জনের দাদি। খুব সাধারণ একজন বৃদ্ধ মহিলা, কোনো অদ্ভুত চেহারা নয়। আমাদের দেখে প্রথমে শুধু জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন? রঞ্জন বলল, ব্রিজের কাছে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এই কথাটা শোনার পর দাদি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর আমাদের ভেতরে ঢুকতে দিয়ে দরজাটা ধীরে করে বন্ধ করলেন। আমি তখন খেয়াল করলাম উনি দরজার দিকে একবার বাড়তি করে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছেন বাইরে আর কেউ নেই। ভেতরে বসার পর দাদি আমাদের জল দিলেন। উনি কেমন যেন চুপচাপ। পুরো সময়টাই একটা চাপা অস্বস্তি ছিল। রাতে খাওয়ার সময় দাদি নিজে থেকেই বললেন, এই ব্রিজে অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। ঠিক কী হয়েছিল তা কেউ পরিষ্কার জানে না। শুধু এইটুকু শোনা যায় যে রাতে ওখানে দাঁড়ালে মানুষ নিজেকে একা মনে করে না। দাদি বলেছিলেন উনি নিজেও জানেন না এসব কতটা সত্যি, কিন্তু গ্রামের মানুষ সন্ধ্যের পর ওই ব্রিজ এড়িয়ে চলে। সে রাতে আমি ঠিকভাবে ঘুমোতে পারিনি। জানলার বাইরে মাঝে মাঝে হালকা শব্দ হচ্ছিল, বাতাস ছিল না, অথচ গাছ নড়ছিল। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন সকালে আলো ফোটার পর সব কিছু খুব স্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল কালকের ভয়টা অযথাই ছিল। তবু ফেরার আগে আমরা দুজন ব্রিজটার কাছে গেলাম। দিনের আলোয় ব্রিজটা একেবারে সাধারণ, নিচে কাদা আর শুকনো জলাশয় ছাড়া কিছুই নেই। কিন্তু মাঝখানে দাঁড়াতেই আবার বুকটা ভারী হয়ে উঠল, কোনো কারণ ছাড়াই। নিচে তাকিয়ে দেখলাম কাদার মধ্যে নতুন পায়ের ছাপ, কিন্তু আশেপাশে কেউ নেই। রঞ্জন কিছুই বলল না, আমিও না। আমরা চুপচাপ ফিরে এলাম। আজ অনেক দিন হয়ে গেছে সেই ঘটনার। শহরের ভিড়, কাজের চাপ, মানুষের কোলাহলে সে কথাটা আমি ভুলেই গেছি। তো এই ছিল ঘটনা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও আর আমাকে অবশ্যই জানিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি তুমি এবং আমাদের ভৌতিক কথা পরিবারের সদস্যরা খুব ভালো আছে। আমি কোচবিহার নতুন বাজার থেকে সোমালি বলছি। এর আগে আমার পাঠানো ঘটনাগুলো ভৌতিক কথার 240, 247, 293 এবং 360 নম্বর এপিসোডে শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ অনেক দিন পর আবারও একটা সত্যি ঘটনা নিয়ে হাজির হলাম। যদি ঘটনাটি তোমার ভালো লাগে তাহলে 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার যে এপিসোড আসবে ওখানে তোমার ঈশ্বর প্রদত্ত সুমধুর কণ্ঠে পাঠ করে শুনিও, কারণ 12ই ফেব্রুয়ারি আমার জন্মদিন। আশা করছি তুমি 12ই ফেব্রুয়ারি খুব ভালো করে কাটাবে, যদিও এখনও 2 দিন বাকি আছে। সবাইকে অবশ্যই বলবো তোমরা অ্যাডভান্স উইশ করো। আর যারা 12 তারিখে শুনছো তারা অবশ্যই সোমালিকে উইশ করে তার দিনটা স্পেশাল বানিও, কারণ আমরা সবাই একটা পরিবার। তো এবার ঘটনায় আসা যাক। আজ আমি যে ঘটনাটি বলবো সেটা অনেক পুরনো। এটি আমার ঠাকুরদা মানে বাবার বাবা তার জীবনের একটা ঘটনা। ঘটনাটি আমার মায়ের কাছে শোনা, কারণ আমি পৃথিবীতে আসার আগেই আমার ঠাকুরদা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার ঠাকুরদা পেশায় ছিলেন নামকরা একজন হোমিওপ্যাথি ডাক্তার, হাই স্কুলের একজন হেডমাস্টার এবং একজন বড় বই ব্যবসায়ী। সাথে উনি অল্প লেখালেখিও করতেন। আমার ঠাকুরদা খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং স্কুলে যাওয়ার আগে সকালে কিছুটা সময় রোগী দেখতেন। ঠাকুরদার ডাক্তারির চেম্বার ছিল আমাদের বাড়িরই এক পাশে, আর ঠাকুরদার বইয়ের দোকানটি ছিল বাড়ির কাছেই বাজারে। ঘটনাটি যখন ঘটেছে তখন আমার মা সদ্য বিবাহিতা নতুন বউ। আমার ঠাকুরদার একটা অভ্যেস ছিল, তিনি একটু পরপর চা খেতেন। মায়ের বিয়ের পর ঠাকুরদার যখন চেম্বারে রোগী দেখতেন তখন মা মাঝে মাঝে গিয়ে
ঠাকুরদাকে চা দিয়ে আসতো। এরকমই একদিন ঠাকুরদা চেম্বারে রোগী দেখছিলেন। মা গিয়েছিল ঠাকুরদাকে চা দিতে। তখনই চা দিয়ে আসার সময় আমার ঠাকুরদার সাথে রোগীর মায়ের কথোপকথনের কিছু কথা আমার মায়ের কানে আসে। এরপর ঠাকুরদা রাতে বইয়ের দোকান থেকে বাড়ি আসার পর মা ঠাকুরদাকে সকালের রোগীর সাথে যে কথাগুলো বলতে শুনেছিল সে বিষয়ে জিজ্ঞেস করে জানতে চাই ওই রোগীর কি অসুখ হয়েছে বাবা। তখন ঠাকুরদা মাকে একটা আশ্চর্যজনক ঘটনা বলে। ঠাকুরদা বলে ওই রোগীটির পুনর্জন্ম হয়েছে এবং তার গত জন্মের সব মনে আছে। মা শুনে প্রচণ্ড অবাক হয় এবং পুরো ব্যাপারটা জানতে চাই। তখন ঠাকুরদা মাকে বলে রোগীটি ছিল 5-6 বছরের একটা বাচ্চা মেয়ে। তার মা ছিল কোচবিহারের নামকরা সরকারি স্কুলের একজন শিক্ষিকা। তার স্বামীও ছিলেন চাকুরিজীবী। তাদের আসল বাড়ি ছিল অন্য কোথাও, তবে স্ত্রীর কোচবিহারের স্কুলে পোস্টিং হওয়ায় স্বামী স্ত্রী কোচবিহারে এসে স্কুলের কোয়ার্টারেই থাকতেন। তাদের বিয়ের অনেক বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সন্তান হচ্ছিল না। এরপর একদিন ভদ্রমহিলা সন্তান সম্ভবা হন এবং তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে, আদো আদো কথা বলা শুরু করে, কিন্তু সে কখনোই তার মাকে মা বলে ডাকতো না। ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভেবেছিল বাচ্চা ছোট বড় হলে ঠিকই ডাকবে। এরপর বাচ্চাটি আরেকটু বড় হয়, স্পষ্ট কথা বলা শেখে। তখনও সে তার মা বাবাকে মা বাবা বলে ডাকতো না, শুধু বলতো তোমরা আমার মা বাবা নও। বাচ্চাটিকে যখন বিছানায় শুইয়ে রাখা হতো তখন সে অবাক হয়ে তাদের ঘর বাড়ি দেখত। বাচ্চাটি যত বড় হতে থাকে তত বেশি তার আগের জন্মের কথা মনে পড়তে থাকে। এভাবে চলতে চলতে বাচ্চাটার 5-6 বছর হয়। তখনও সে তার মা বাবাকে মা বাবা বলে ডাকে না। ঘরে একা থাকলে সে অবাকভাবে ঘরগুলো দেখে আর বলে এটা আমার বাড়ি না, আমার বাড়ি দার্জিলিংয়ে, আমাকে দার্জিলিং নিয়ে চলো। মেয়েটি পুনর্জন্মের পর থেকে কোনোদিনও দার্জিলিং যায়নি, কিন্তু তবু সে দার্জিলিংয়ের নানান জায়গার কথা বলতো। ওখানে তার মা বাবা আছে এই কথাটাও বলতো। এরপর এমন একটি সময় আসে যখন মেয়েটি আর কিছুতেই তার এই জন্মের মা বাবার কাছে থাকতে চায় না। যেহেতু আমার ঠাকুরদা অনেক কঠিন কঠিন অসুখের চিকিৎসা করে রোগীকে সুস্থ করে তুলেছিলেন, তাই মেয়েটির মা একাই একদিন আমার ঠাকুরদার কাছে আসে তার মেয়েকে সুস্থ করার জন্য। সব শুনে ঠাকুরদা বলে মেয়েকে নিয়ে আসতে। এর পরের দিন মেয়েটির মা মেয়েটিকে নিয়ে আসে। ঠাকুরদা মেয়েটিকে দেখে তার সঙ্গে কথা বলে তাকে কিছু ওষুধ দেয় এবং তার মাকে জানায় মেয়েটির পুরোপুরি ঠিক হতে অনেকটা সময় লাগবে। এরপর থেকে মাঝে মাঝেই মেয়েটির মা এসে ওষুধ নিয়ে যেত। এভাবে বেশ কিছুদিন ট্রিটমেন্ট করার পর মেয়েটি তার আগের জন্মের মা বাবার কথা ভুলে যায় এবং তার এই জন্মের মা বাবাকে মা বাবা বলেই ডাকতে শুরু করে। এবং মেয়েটি তার আগের জন্মের মা বাবার কথা ভুলে গেলেও মাঝে মাঝেই দার্জিলিংয়ের কথা, ওখানে তার বাড়ি আছে এই কথা বলতো এবং দার্জিলিং যেতে চাইতো। এরপর মেয়েটির মা এসে এসব কথা আমাদের ঠাকুরদাকে বললে তখন ঠাকুরদা বলে মেয়েটি যখন আগের জন্মের মা বাবার কথা ভুলে গেছে তখন ওকে একবার দার্জিলিং থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। আমার ঠাকুরদা আমার মাকে এতটুকুই বলেছিল। এরপরের ঘটনাটি আমার মা সামনে থেকে দেখেছে। এরপর সেদিন মেয়েটির মা মেয়েটিকে নিয়ে আমার ঠাকুরদার চেম্বারে আসে। সেদিন ওরা আসার পর আমার ঠাকুরদা আমার মাকে চেম্বারে আসতে বলে। মা ঠাকুরদার চেম্বারে যাওয়ার পর মেয়েটির মায়ের থেকে যা শুনতে পায় তাহলে এইরকম। ঠাকুরদার বলার পর মেয়েটির মা বাবা মেয়েটিকে নিয়ে প্রথমবার দার্জিলিংয়ে যায়। দার্জিলিংয়ে গিয়ে মেয়েটি তার আগের জন্মের বাড়ি খুঁজে পায়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মেয়েটি দার্জিলিংয়ে গিয়ে নিজে থেকেই ওর বাবা মাকে সব রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কোথায় কী আছে সেগুলো সব ঠিকঠাক করে বলে দিচ্ছে। এভাবে যেতে যেতে তার মাকে নিয়ে একটা বড় খাদের সামনে হাজির হয় এবং তার মাকে বলে মা এই খাদে পড়ে গিয়েছিলাম আমি। এরপর মেয়েটির মা বাবা সবটা বুঝতে পারে। তারপর দার্জিলিংয়ের ঘোরা সম্পূর্ণ করে মেয়েটি তার মা বাবার সঙ্গে কোচবিহারে ফিরে আসে। সব শুনে আমার ঠাকুরদা মেয়েটিকে বলে কিরে তুই একা একা ঘুরতে গেলি, আমাকে তো বললি না একবারও। সে কথা শুনে মেয়েটি খুব হাসছিল। এরপর ঠাকুরদা মেয়েটিকে বলে তুই যে ওখানে ঘুরতে গিয়েছিলি তখন গিয়ে কি দেখলি শুনি। তখন মেয়েটি বলে দাদু ওখানে একটা বড় খাদ আছে,
আমি না ওই খাদে পড়ে গিয়েছিলাম। তারপরে যে কি হলো আমার আর মনে নেই। যখন চোখটা খুললাম তখন দেখি আমি মায়ের সাথে কোচবিহারে। এরপর থেকে আমার ঠাকুরদা আরও কয়েক বছর মেয়েটির ট্রিটমেন্ট করে অবশেষে মেয়েটি সুস্থ হয়। মেয়েটি তার আগের জন্মের ঘটনাগুলো আস্তে আস্তে সব ভুলে যায়। মেয়েটি তার মায়ের স্কুলেই পড়াশোনা করেছে। এরপর মেয়েটির পরিবারের কোনো এক সমস্যার কারণে মেয়েটির মা কোচবিহার থেকে ট্রান্সফার নিয়ে তার পরিবার সহ অন্য কোথাও চলে যায়। তবে যাওয়ার সময় মেয়েটির মা আমার ঠাকুরদাকে বলে গিয়েছিল এরপর ভবিষ্যতে মেয়েটির যদি আবার কোনো সমস্যা হয় তাহলে মেয়েটির মা মেয়েটিকে নিয়ে আমার ঠাকুরদার কাছেই আসবেন। দরকার হলে হোটেল ভাড়া করে থাকবেন, তবুও সে আমার ঠাকুরদার কাছেই মেয়ে ট্রিটমেন্ট করাবেন। তাই শুনে আমার ঠাকুরদা বলেছিল অত দূর থেকে আপনাদের এখানে আসার দরকার নেই, আমার অনেক চেনা আছে। আপনারা যেখানে যাচ্ছেন তার কাছাকাছি আমার এক চেনা ডাক্তার আছে। যদি ভবিষ্যতে মেয়েটির কোনো সমস্যা হয় তাহলে আপনি ওই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, উনিও খুব ভালো ডাক্তার। তো এই ছিল আমার ঠাকুরদার জীবনের একটা সত্যি অলৌকিক ঘটনা। একটা কথা তুমি বলো অমিতদা, যদি এগুলো কাকতালীয় হয় তাহলে সেই মেয়েটা যে কোনোদিনও দার্জিলিংয়ে যায়নি সে হুবহু কী করে রাস্তা চিনতে পারে, রাস্তা দেখিয়ে দিতে পারে এবং কোথায় কী আছে বলে দিতে পারে? সব কিছুই কি কাকতালীয়? না, পুনর্জন্ম হয় এটা আমি বিশ্বাসী। আর সবার কাছে আমার এটাই কোশ্চেন, তোমরাও কি পুনর্জন্মে বিশ্বাস করো? অবশ্যই জানিও। অমিতদা, তোমার যদি আমার পাঠানো এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভৌতিক কথা চ্যানেলে তোমার মিষ্টি কণ্ঠে পাঠ করে শুনিও। আমাদের ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করি। ভালো থেকো। লাভ ইউ অমিতদা। পুনর্জন্ম সত্যিই হয়তো পুনর্জন্ম হয়, নাহলে কি করে এটা সম্ভব? একটা বাচ্চা মেয়ে কী করে বলতে পারে কোথায় কি আছে? মানে অদ্ভুত বিষয়। এই পুনর্জন্ম নিয়ে তো অনেক কিছু আছে, অনেক রহস্য আছে, পুরো ইউটিউব ছেয়ে আছে। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তবু আমি একটা কথা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় করে না বা প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার, যিনি বহু নাকি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন যেটা কাউকে না বললে হয়তো উনি নিজেই ধীরে ধীরে ভেঙে পড়বেন। উনি শুধু এটুকুই বলেছেন যে ঘটনাটা কোনো অজানা জায়গায় নয়, বরং এমন এক ফেমাস রেল লাইনের ধারে ঘটেছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। লোকাল, এক্সপ্রেস, মালগাড়ি সবই চলে। দিনের বেলায় এই লাইনের দিকে তাকিয়ে কেউ দ্বিতীয়বার ভাবে না, কিন্তু রাত নামলেই এই লাইনের কিছু অংশ এমন হয়ে যায় যেখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় জায়গাটা আর এই পৃথিবীর অংশ না। ঘটনাটা প্রায় 7 বছর আগের। তখন উনি কাজের জন্য নিয়মিত রাত করে ফিরতেন। শেষ ট্রেন মিস হয়ে যাওয়া নতুন কিছু ছিল না এবং লাইন ধরে হেঁটে কাছের বড় স্টেশনে চলে যাওয়াটা অভ্যেসে পরিণত হয়েছিল। সেই রাতেও কাজ শেষ হতে হতে 11:30 বেজে যায়। স্টেশনে এসে দেখেন প্ল্যাটফর্মে একদম ফাঁকা, চায়ের দোকান বন্ধ, আলো আধো আধো। ঘোষণায় জানানো হচ্ছে পরের ট্রেন আসতে সময় আছে। উনি দাঁড়িয়ে অপেক্ষা না করে শর্টকাট ধরার সিদ্ধান্ত নেন। রেল লাইন বরাবর হাঁটা শুরু করেন। প্রথম কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল। পাথরের ওপর পায়ের শব্দ, দূরে কোথাও কুকুরের ডাক, মাঝে মাঝে বাতাসে শুকনো পাতা নড়ার শব্দ। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই মনে হতে থাকে চারপাশের শব্দ যেন কমে যাচ্ছে, এমনকি নিজের পায়ের আওয়াজও কেমন চাপা শোনাচ্ছে। ঠিক তখনই হঠাৎ খুব কাছে কোথাও ধাতব কিছু টানার মতন শব্দ হয়। উনি থমকে দাঁড়ান, আশেপাশে তাকান, কাউকেই দেখতে পান না। আবার হাঁটা শুরু করেন। কয়েক কদম যেতেই পেছন থেকে স্পষ্টভাবে শোনা যায় কারোর দ্রুত হাঁটার শব্দ, একদম পাথরের ওপর পাথর চাপার আওয়াজ। উনি হঠাৎ ঘুরে দাঁড়ান, কেউ নেই। ওই মুহূর্তেই বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে পড়ে, কারণ ওই জায়গাটা এমন নয় যেখানে কেউ হঠাৎ এসে আবার উধাও হয়ে যেতে পারে। উনি নিজের মনকে বোঝান হয়তো নিজেরই শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরছে। আবার সামনে এগোন।
ঠিক তখনই চোখে পড়ে লাইনের ধারে একজন লোক দাঁড়িয়ে আছে। খুব সাধারণ ভঙ্গিতে নয়, অদ্ভুতভাবে স্থির, যেন বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে গাঢ় রঙের জামা, মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, মাথা একটু নিচু, পা দুটো লাইনের খুব কাছাকাছি। উনি ভাবেন হয়তো আর একজন যাত্রী, কিন্তু যত কাছে যান তত অস্বস্তি বাড়ে, কারণ লোকটা একদম নড়ছে না, হাওয়ায় জামা নড়ছে না, এমনকি শ্বাস নেওয়ার কোনো লক্ষণও নেই। উনি ডেকে বলেন, এই, কোনো সাড়া নেই। ঠিক তখনই হঠাৎ লোকটার মাথা ধীরে ধীরে ঘুরে ওনার দিকে আসে, আর ঠিক সেই মুহূর্তে একেবারে অপ্রত্যাশিতভাবে লোকটার মুখের নিচের অংশটা আলোয় ধরা পড়ে। ঠোঁট নেই, যেন কেটে নেওয়া হয়েছে। উনি শ্বাস নিতে ভুলে যান, চোখ সরাতে পারেন না। লোকটার চোখ তখন অস্বাভাবিকভাবে বড় বড় করে খোলা, কিন্তু তাকিয়ে আছে ওনার দিকে নয়, তাকিয়ে আছে লাইনের দিকে। হঠাৎ পেছন থেকে প্রচণ্ড হর্নের শব্দ। উনি ঝাঁকুনি খেয়ে পেছনে তাকান, দূরে ট্রেনের আলো। আবার সামনে তাকাতেই দেখেন লোকটা নেই। ঠিক সেই জায়গায় যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন কেউ নেই। উনি এক পা পিছিয়ে যান। ঠিক তখনই পেছন থেকে খুব স্পষ্টভাবে কানে এসে লাগে একটা ফিসফিসে আওয়াজ, এত কাছে যে মনে হয় কেউ কানে মুখ লাগিয়ে বলছে, এবার আসছে। এই কথাটা শোনা মাত্রই উনি ঘুরে দাঁড়ান, কিন্তু পেছনে কেউ নেই। অথচ ঠিক সেই মুহূর্তেই কাঁধে কেউ খুব জোরে হাত রাখে, এমন জোরে যে উনি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিলেন, কিন্তু শব্দ বেরোয় না, গলাটা শুকিয়ে যায়। উনি ধীরে ধীরে ঘাড় ঘোরান, আর তখনই একেবারে মুখের সামনে দেখতে পান সেই লোকটা, একদম মুখোমুখি, এত কাছে যে লোকটার ঠান্ডা নিঃশ্বাস গালে লাগছে। চোখ দুটো আবার সরাসরি ওনার চোখের ভেতরে তাকানো, আর সেই চোখের ভেতরে কোনো জীবন নেই। ঠিক তখনই লোকটা মুখ খুলতে চেষ্টা করে, কিন্তু মুখের নিচের অংশ নেই বলে শুধু একটা বিকৃত শব্দ বেরোয়। আর সেই শব্দের সাথে সাথেই লোকটার শরীর হঠাৎ পেছনের দিকে হেলে যায়, যেন কেউ টেনে নিচ্ছে। উনি চোখের পলকে দেখতে পান লোকটা ধীরে ধীরে লাইনের ওপর চলে যাচ্ছে। ঠিক তখনই মালগাড়ি গর্জন করতে করতে এসে পড়ে। আলো, শব্দ, বাতাস সব একসাথে আঘাত করে। উনি চোখ বন্ধ করে ফেলেন। কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললেন, ট্রেন চলে গেছে, লাইনে কেউ নেই। এবার উনি আর সহ্য করতে পারেন না, দৌড়তে শুরু করেন। দৌড়ানোর সময় লক্ষ্য করেন লাইনের দুপাশে একের পর এক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু স্লিপারের উপর বসে। কেউ লাইনের ধারে ঝুঁকে, কারোর মুখ স্পষ্ট, কারোর মুখ অর্ধেক, কেউ ট্রেনের দিকে তাকিয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওরা সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায়। কোনো শব্দ না করেই উনি দৌড়তে দৌড়তে হোঁচট খান, পড়ে যান। উনি তাকাতেই দেখেন একদম সামনে একজন মহিলা দাঁড়িয়ে, তার চুল দিয়ে মুখ ঢাকা। হঠাৎ সে চুল সরিয়ে মুখ তোলে, মুখ নেই, শুধু চোখ। চোখের জায়গায় গভীর কালো গর্ত। আর ঠিক তখনই উনি জ্ঞান হারান। ভোরবেলা ওনাকে লাইনের ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু চোখ খোলা। কয়েক ঘন্টা কোনো কথা বলেননি। পরে সুস্থ হলেও সেই ঘটনার পর থেকে উনি আর কখনো রাত ওই রেল লাইনের কাছে যান না। আজও নাকি উনি সেই ঘটনাটা ভুলতে পারেননি। আর ঘটনাটা এমন একটা পরিচিত রেল লাইনে হয়েছে না, যেটা বললে চারিদিকে পুরো হুলুস থুলুস ছড়িয়ে পড়বে। তাই জন্য উনি জায়গার নামটা আমাকে বলেননি। যাই হোক, এই ছিল ওনার লেখা ঘটনা। উনি লিখেছেন, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবে, অপেক্ষায় থাকবো। হ্যাঁ, ভালো লেগেছে। রেল লাইনের ঘটনা ভালো লাগবে না এটা হতে পারে? দারুণ লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে আজকে আর একটা ঘটনা শোনাবো। আচ্ছা, শুনিয়ে দিই, চলো। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি পরের ঘটনা। হ্যালো দাদা, আশা করি আপনি ভালো আছেন এবং ভৌতিক কথা পরিবারের সবাই সুস্থ আছে। আমি নিজের নামটা বলছি না, শুধু এটুকুই বলবো, ঘটনাটা আমার জীবনের। আর আজও লিখতে বসলে হাত কেঁপে যায়, কারণ যা ঘটেছিল সেটা আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি, এমনকি আমার বাড়ির লোককেও না। আমি আগে যেই বাড়িতে ভাড়া থাকতাম সেটা খুব পুরনো ছিল, দাদুর আমলের। মাটির দেওয়াল, কাঠের দরজা, বর্ষায় ছাদ চুইয়ে পড়ত। তবুও ওই বাড়িটার একটা অদ্ভুত আপন ভাব ছিল।
রাতে ঘুমোতে গেলে জানতাম বাড়িটা আমাকে চেনে, আমার নিঃশ্বাস চেনে। কিন্তু চাকরির বদলির জন্য আমাকে হঠাৎই বাড়ি ছাড়তে হয়। শহরের একদম শেষ প্রান্তে একটা নতুন ভাড়া বাড়ি নিই, লোকালয় থেকে একটু দূরে। বাড়িটা খুব একটা নতুন নয়, তবে আগেরটার তুলনায় অনেক আধুনিক। সিমেন্টের দেওয়াল, টাইলসের মেঝে, লোহার গ্রিল। প্রথম দিন বাড়িতে ঢুকেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভাবলাম খালি বাড়ি বলে। রাতে একাই ছিলাম, পাশের ঘরে কেউ থাকে না, মালিকও থাকে অনেক দূরে। প্রথম রাতে অদ্ভুতভাবে ঘুম আসছিল না, বারবার মনে হচ্ছিল কেউ যেন ঘরের ভেতরে হেঁটে যাচ্ছে, অথচ চোখ খুললে কিছুই নেই। পরদিন অফিস থেকে ফিরে দেখি দরজার ভেতর থেকে খোলা, অথচ আমি তালা দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ভুল করেছি। তৃতীয় দিন থেকে ঘটনাগুলো শুরু হয়। রাতে ঘুমোতে গেলে পায়ের কাছে একটা ভারী চাপ অনুভব করতাম, যেন কেউ বসে আছে। একদিন সাহস করে লাইট জ্বালালাম, কিছু নেই, কিন্তু বিছানার চাদরে স্পষ্ট ভাঁজ, যেন কেউ একটু আগেই উঠে গেছে। এর মধ্যেই লক্ষ্য করলাম এই বাড়িতে ঘড়ি ঠিক সময়ে চলে না। দেওয়ালে টাঙানো ঘড়ি হঠাৎ থেমে যায় রাত 2:17। প্রতিদিন ঠিক ওই সময়ই ব্যাটারি বদলালাম। কাজ হলো না। পাশের ঘরের দরজা, যেটা তালাবদ্ধ করার কথা, মাঝে মধ্যেই খোলা পাই। ভেতরে ঢুকতে গেলেই কেমন গাটা ছমছম করে, যেন বাতাস নেই, অথচ নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একদিন পাশের এক দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম। উনি প্রথমে এড়িয়ে গেলেন, পরে ফিসফিস করে বললেন, আপনি আগের ভাড়াটের কথা জানেন না তো? আমি বললাম না। উনি আর কিছু বললেন না। সেই রাতেই প্রথম পরিষ্কার শব্দটা পেলাম, রান্নাঘর থেকে থালা পড়ার আওয়াজ। দৌড়ে গিয়ে দেখি সব ঠিকঠাক, কিন্তু সিঙ্কের পাশে ভেজা পায়ের ছাপ। আমার পা তখন শুকনো। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে কেউ একটা আছে, যে আমাকে যেতে দিচ্ছে না। অথচ আমি তো নতুন ভাড়াটে। আমার আগের বাড়ির কথা খুব মনে পড়তে লাগলো। পুরনো বাড়িটায় কোনোদিন এমন অস্বস্তি হয়নি। এমন এক রাতে ঘুমের মধ্যে স্পষ্ট শুনলাম কেউ বলছে, এখানে থাকিস কেন? গলাটা খুব পরিচিত, কিন্তু চিনতে পারিনি। ঘাম দিয়ে জ্বর চলে এলো। পরদিন অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম। ছুটি নিয়ে বাড়ি ফিরলাম। দুপুরে ঘুমোতে গিয়ে দেখি স্বপ্নে আমি আমার পুরনো বাড়ির উঠোনে দাঁড়িয়ে, দাদু চেম্বারে বসে। উনি বলছেন, ভুল জায়গায় চলে গেছিস। ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজায় দাদুর মতো ছায়া, চোখের পলকে মিলিয়ে গেল। এরপর থেকে প্রতিদিন রাতেই কেউ যেন আমার জিনিসপত্র নড়াচড়া করে। একদিন সাহস করে মালিককে ফোন করলাম। উনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি চাইলে বাড়িটা ছেড়ে দিতে পারেন, আপনাকে ভাড়া দিতে হবে না। এই কথাটা শুনেই বুঝে গিয়েছিলাম কিছু একটা লুকানো আছে। শেষে ঘটনাটা যেদিন ঘটে, সেদিন আমি অফিস থেকে খুব দেরি করে ফিরি। রাত প্রায় 12টা। বাড়িতে ঢুকেই দেখি লাইট জ্বলছে, অথচ আমি বন্ধ করে গিয়েছিলাম। ভেতরে ঢুকে দেখি পাশের ঘরের দরজাটা পুরো খোলা। ভেতরে একজন বসে আছে, মুখটা না দেখা যাচ্ছে না। আমি ডাকলাম, কোনো উত্তর নেই। ধীরে ধীরে কাছে যেতেই দেখি মেঝেতে ছড়ানো পুরনো কাগজ। আর হঠাৎ সেই মানুষটা মাথা তোলে। মুখটা আমারই মতন, কিন্তু চোখ দুটো একদম ফাঁকা। আমার মাথার ভেতরে সব এলোমেলো হয়ে গেল। আমি দৌড়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। সারাটা রাত আমি রাস্তায় কাটিয়েছি। পরদিন মালিককে জানিয়ে বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। এখন অন্য জায়গায় থাকি, কিন্তু মাঝে মাঝে রাত্রিবেলা যখন পুরো চারিদিকে নিশুতি হয়ে যায়, ঘড়ির টিক টিক শব্দ শুনলে আমার এখনও ভয় করে। তারপর থেকে আমি আর কোনো পুরনো বাড়িতে ভাড়া যাইনি। আমি একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। জানি না ঘটনাটা তোমার কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আজকে ভেবেছিলাম 3টে ঘটনা শোনাবো, কিন্তু ভাবলাম যে আর একটা শুনিয়ে দিই। যাই হোক, আজকে এই ছিল তোমাদের 4টে ঘটনার একটা এপিসোড, জমজমাট এপিসোড। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে গেমার লাইফস্টাইল, সেকেন্ড কমেন্ট করেছে মুসলিমা খাতুন, থার্ড কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে চন্দনা কাপুরিয়া, সৌমিক ওয়াইটি, এসকে আরাফুল হোসেন,
আরমান খান, বাসন্তী মণ্ডল, তন্ময়, শুভ দাস, অঞ্জলি মণ্ডল, পাপড়ি দোলা, অন্তিম স্যাড মোমেন্ট, রবীন সামন্ত, সুদীপ বারৈ, জয়ধারা লিখেছে। আজ আমি কমেন্ট করলাম 36তম নাম্বারে। আমি জয়ধারা পরের ভিডিওতে যদি মেনশন করো তাই আজ কমেন্ট করলাম। একদম চোখে পড়লে আমি কাউকেই ছাড়ি না। তারপরে কমেন্ট করেছে সুমন্ত দাস। শুভঙ্কর লিখেছে, হ্যালো দাদা, আমি তোমায় এমন একটা ঘটনা বলতে চাই যেটাতে আমার 4 বছর শেষ হয়ে গেছে। তুমি যদি বলো তবেই তোমাকে ঘটনাটা বলতাম, পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে তন্নি হালদার, লিখেছে, ভয়ের ঘটনা শুনতে যতই ভালো লাগুক না কেন, এটা একটা আছলা বাস। যারা ভোগ করেছে তাদের জন্মের মতো শিক্ষার সাথে জ্ঞান চক্ষু খুলে গেছে একদম। তারপরে কমেন্ট করেছে সন্দীপ 4 আকাশ দণ্ডপাঠ, লিখেছে, হাই অমিতদা, আমি তোমার ভৌতিক কথার বড় ফ্যান। আমার নামটা একবার হাই করে বলবে? আমার নাম আকাশ দণ্ডপাঠ একদম। তারপরে কমেন্ট করেছে দেবরাজ পাজা, অমিতা ঠাকুর, জবা দেবী, সুদেষ্ণা সিংহ রয়, মিষ্টি ঘোষ, বিশ্বজিৎ দাস, অঞ্জলি মণ্ডল, তুহির, সুস্মিতা শিকারী, চুমকি ঘোষ, মন্দিরা দাস, পায়েল রয়, শ্রাবন্তী বর, অর্পিতা মালো, ভাইজান প্রেমিক, তুষার রয়, রিকা, গীতা গোস্বামী, অসীম দাস, শিহাব শাফিরউদ্দিন, শর্মিলা সান্ত্রা, সুব্রত দাস। তারপরে কমেন্ট করেছে চুমকি খান, অতনু সরকার, পায়েল বিজয়, আদিবা মিম, কৃষ্ণেন্দু, রিঙ্কু দে, শ্রাবন্তী বর, মন্দিরা দাস, মলয় চক্রবর্তী। লিখেছে, ভৌতিক কথার ঘটনাগুলো যেমন ইউনিক হচ্ছে তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, ইউডে দাস, মিনি ক্যাট, মানসী ব্যানার্জি, পারমিতা ধারা, অঞ্জলি, সুস্মিতা মজুমদার। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।